ওই নির্বাচন কি আমি চেয়েছিলাম? আমি চাইনি। আমি কেন সমর্থন করব? কেন আজকে বিদেশের মাটিতে এই কথা বলা হচ্ছে, "ইউনূস সাহেব তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী না?" এগুলি যারা বলে আমি বলব তারা অন্ধ বোবা বরা কারা। বাংলাদেশকে এই বাহিনী থাকবেন, ইউনূস সাহেব নেতৃত্ব দিবে। দুজনে মিলে চালান। এই গভর্নমেন্টের মেইন পরিচয় হচ্ছে বিপ্লবোত্তর সরকার, বিপ্লবোত্তর অবিপ্লবী সরকার। ব্যাকড বাই আর্মি, ব্যাকড বাই আর্মি। আর এই মুহূর্তে বড় সত্য হচ্ছে উপদেষ্টা পরিষদ, ডক্টর ইউনূস অ্যান্ড সেনাবাহিনী ওয়াকার। এই সম্মিলিত শক্তি নিয়ে দল। এইটাই চূড়ান্ত সত্য কথা। এর বাইরে কিছু নাই। বিএনপি অবশ্য। উত্তর দিয়েছে, আজকে উত্তর দিয়েছে কিন্তু আবার সালাউদ্দিন সাহেব। কারণ বিএনপি নির্বাচন না হলে চ্যালেঞ্জ তার কাছে ইতিমধ্যে পার্টি হয়েছে একটা। যেটা তারেক জিয়া বলেছে, যদি আপনার দল করতে চান ওয়েলকাম। আপনি তো ওয়েলকাম জেনেছেন। দল তো হবে। হুম। যদি মনে করেন বিএনপিকে আপনি সাইজ করবেন, জনমত লাগবে তো। এটা দল তো করতেই হবে। ওদিকে আওয়ামী লীগও থাকবে, পরিশোধিত আওয়ামী লীগ এবং এদিকে বিএনপি আসবে, নতুন পার্টি আসবে। তখন নির্বাচন হলে কি হবে? তার আছে একটা ব্যালেন্স। এবং অর্থাৎ জামাত শিবিরের তো মানে আমরা দেখতে পাচ্ছি আগে থেকে বেশি সক্রিয়। যেভাবে সক্রিয় হলে তাদের লাভ হুম, শোনেন, জামাত নেতাদের মেধা আছে, স্বীকার করি। এই আন্দোলনে শোনা যাচ্ছে বড়, বড় থিসিস গুলো তারাই তৈরি করেছে। হুম, খেয়াল করেন, বলা হচ্ছে তাদের ছাত্র শিবিরের একটা গুরুত্ব ছিল। আমি বলছি থিসিস তো এক জিনিস, রিপোর্ট এক জিনিস, আর মাঠে আইসা রাজনীতি কইরা জনগণের সমর্থনে ভোট নেওয়ার জিনিস। পার্লামেন্টে যেতে হলে তো আপনার জনসমর্থন লাগবে। ওখানে আপনি একেবারে সারা জীবন স্টার পাইছেন, সে মনে করেন ডক্টর ইউনূস। ডক্টর কামাল হোসেন ছিল একসময় বাংলাদেশের সম্পদ। ইলেকশন হুম। দিন জানার কথা। কামাল হোসেন গুরুত্ব কি ভোটাররা বুঝে? বোঝে না। ওই ইয়ের সাথে আমাদের খালাকের সাথে হেরে যায়। আপনাকে বুঝতে হবে কিন্তু এখানে যে জ্ঞান মেধা এক জিনিস, রাজনীতি এক জিনিস, পার্লামেন্ট এক জিনিস। এখন পার্লামেন্টে যেতে হলে কিন্তু জামাতের সেই কয়টা সিট পাবে এখানে? হয়তো জামাতের পার্সেন্টেজ বাড়তে পারে। ৫ থেকে ৬, ৭, ৮ হতে পারে। কিন্তু ভোটিং যে প্রেক্ষাপটটা সেখানে হবে না। এইজন্যই তো বলা হচ্ছে আপনারা আনুপাতিক প্রপোর্শনাল রিপ্রেজেন্ট নিয়ে আসেন। ওটা আনলে কি হবে জানেন? ওই হারে জনগণ যারা থাকবে পার্টি তারা সিট পেয়ে যাবে। এখন যেটা ছেড়ে দেন মনে করেন এটা করলেন না। বিএনপি সাইজ দিলেন। বিএনপি সংসদে যেটা করবে না। নির্ঘাত করবে না সে। সে এমন কিছুই করবে না। সে সংসদে যেয়ে বলছে রাষ্ট্রপতির ক্ষমতা এই ক্ষমতা সেটা কতটুকু আল্লাহ জানে। এখন তো অনেক ভালো, ভালো কথা বলবে সে। যেমন এখন বলেছে প্রতি ফ্যামিলিকে কার্ড দেওয়া হবে। বললাম হুম। তার যে এখন এইগুলো হচ্ছে মুখরোচক কথাবার্তা বুঝছেন সবই তো? মেনে নিবে, সবই ভালো কথা বলবে। কিন্তু শেষ পর্যন্ত ভালো না। ক্ষমতায় যাওয়ার পরে আপনার টাকা কত? আপনার এবং কর্মসংস্থান কত? এইখানে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে ওই যে জিএম কাদের জাতীয় পার্টির উনি ব্যাখ্যা দিয়েছেন উনি কেন শেখ হাসিনার সাথে গিয়েছেন। যে উনি দলকে বাঁচানোর জন্য উনি গিয়েছেন। উনারা আসলে আমি কি চাচ্ছে এখন? আমি তার সাথে একমত। আমি ঘটনাগুলো জানি সব। হুম, জাতীয় পার্টির সম্পর্কে যারা খবর রাখেন আমি তার মধ্যে একজন। গভীর খবর যারা রাখেন। জেএম কাদেরকে আমি বলেছি, জেএম কাদেরকে শেখ হাসিনা মোটামুটি মানে পাটা পুঁতে দেয়া ঘইষা ওই কুত্তা বানাইছে। এবং রওশনের সাথে কি করছে? জিম্মি করে ফেলেছে সে। এবং মনোনয়ন দিছে। একটা দলের চেয়ারম্যানের বিরুদ্ধে কি হলো? আমি চেয়ারে বসতে হবে না। আর কোর্টে গেল না। একটা লোক গেল, তার পরিচয়হীন লোক কিন্তু সে। এবং যাওয়ার পরে কি হলো? উনি চেয়ারে যেতে পারতেছেন। অর্থাৎ শেখ হাসিনা জীবনে অন্যত ভুল করছে, জাতীয় পার্টিকে সে দাঁড়াতে দেয়নি। এরশাদ সাহেবকে যখন এই যে জিয়ার কথা বলা হচ্ছে, আসতেছে না আস্তে, আস্তে জিয়ার স্বীকৃতি আসতেছে। এরশাদ সাহেব জিয়াকে যে থাপড় মারছে। খেয়াল করেন? সে বলেছে হ্যান্ডশেক করে স্টার্ট। কিচ্ছু বলেনি। নিয়ে সিএমএসি নিয়ে গেল এবং নির্বাচনে জয় করে দিল। ওই নির্বাচনে কে করছে? আর্মিরা করছে। ওটা আওয়ামী লীগ করে নাই। তা আওয়ামী লীগ যখন নির্বাচন করে নাই পরপর ৩ টা নির্বাচন। আওয়ামী লীগ কেমনে করল? করছে আমলারা আর আওয়ামী লীগ। দল কোথায়? শেখ হাসিনাকে আওয়ামী লীগকে বুঝতে হবে ৩ টা নির্বাচন আওয়ামী লীগ ছিল না। ছিল সামরিক বেসরকারি কর্মকর্তারা গোয়েন্দা বাহিনীর লোকেরা। অতএব ৩ টা নির্বাচনে গণধিকৃত কেন? সুতরাং আওয়ামী লীগকে প্রশ্ন করতে হবে। ওই নির্বাচন কি আমি চেয়েছিলাম? আমি চাইনি। আমি কেন সমর্থন করব? কেন আজকে বিদেশের মাটিতে এই কথা বলা হচ্ছে, "ইউনূস সাহেব তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী না?" এগুলি যারা বলে আমি বলব তারা অন্ধ বোবা বরা কারা। বাংলাদেশকে তারা ভালোবাসলে গণতন্ত্র তাকান না। ব্যক্তি ভালো ইটস এ মেসেজ টু বিএনপি অলসো। উত্তর দিয়েছে, আজকে উত্তর দিয়েছে কিন্তু আবার সালাউদ্দিন সাহেব। কারণ বিএনপি নির্বাচন না হলে চ্যালেঞ্জ তার কাছে ইতিমধ্যে পার্টি হয়েছে একটা। যেটা তারেক জিয়া বলেছে, যদি আপনার দল করতে চান ওয়েলকাম। আপনি তো ওয়েলকাম জেনেছেন। দল তো হবে। হুম, যদি মনে করেন বিএনপিকে আপনি সাইজ করবেন, জনমত লাগবে তো। এটা দল তো করতেই হবে। ওদিকে আওয়ামী লীগও থাকবে, পরিশোধিত আওয়ামী লীগ এবং এদিকে বিএনপি আসবে, নতুন পার্টি আসবে। তখন নির্বাচন হলে কি হবে? তার আছে একটা ব্যালেন্স। এবং অর্থাৎ জামাত শিবিরের তো মানে আমরা দেখতে পাচ্ছি আগে থেকে বেশি সক্রিয়। যেভাবে সক্রিয় হলে তাদের লাভ হুম, শোনেন, জামাত নেতাদের মেধা আছে, স্বীকার করি। এই আন্দোলনে শোনা যাচ্ছে বড়, বড় থিসিস গুলো তারাই তৈরি করেছে। হুম, খেয়াল করেন, বলা হচ্ছে তাদের ছাত্র শিবিরের একটা গুরুত্ব ছিল। আমি বলছি থিসিস তো এক জিনিস, রিপোর্ট এক জিনিস, আর মাঠে আইসা রাজনীতি কইরা জনগণের সমর্থনে ভোট নেওয়ার জিনিস। পার্লামেন্টে যেতে হলে তো আপনার জনসমর্থন লাগবে। ওখানে আপনি একেবারে সারা জীবন স্টার পাইছেন, সে মনে করেন ডক্টর ইউনূস। ডক্টর কামাল হোসেন ছিল একসময় বাংলাদেশের সম্পদ। ইলেকশন হুম, দিন জানার কথা। কামাল হোসেন গুরুত্ব কি ভোটাররা বুঝে? বোঝে না। ওই
ইয়ের সাথে আমাদের খালাকের সাথে হেরে যায়। আপনাকে বুঝতে হবে কিন্তু এখানে যে জ্ঞান মেধা এক জিনিস, রাজনীতি এক জিনিস, পার্লামেন্ট এক জিনিস। এখন পার্লামেন্টে যেতে হলে কিন্তু জামাতের সেই কয়টা সিট পাবে এখানে? হয়তো জামাতের পার্সেন্টেজ বাড়তে পারে। ৫ থেকে ৬, ৭, ৮ হতে পারে। কিন্তু ভোটিং যে প্রেক্ষাপটটা সেখানে হবে না। এইজন্যই তো বলা হচ্ছে আপনারা আনুপাতিক প্রপোর্শনাল রিপ্রেজেন্ট নিয়ে আসেন। ওটা আনলে কি হবে জানেন? ওই হারে জনগণ যারা থাকবে পার্টি তারা সিট পেয়ে যাবে। এখন যদি এটা ছেড়ে দেন মনে করেন এটা করলেন না। বিএনপি ছেড়ে দিলেন। বিএনপি সংসদে যেটা করবে না। নির্ঘাত করবে না সে। সে এমন কিছুই করবে না। সে সংসদে যেয়ে বলছে রাষ্ট্রপতির ক্ষমতা এই ক্ষমতা সেটা কতটুকু আল্লাহ জানে। এখন তো অনেক ভালো, ভালো কথা বলবে সে। যেমন এখন বলেছে প্রতি ফ্যামিলিকে কার্ড দেওয়া হবে। যে হুম। তার যে এখন এইগুলো হচ্ছে মুখরোচ্চ কথাবার্তা বুঝছেন সবই তো? মেনে নিবে, সবই ভালো কথা বলবে। কিন্তু শেষ পর্যন্ত ভালো না। ক্ষমতা যাওয়ার পরে আপনার টাকা কত? আপনার কর্মসংস্থান কত? এখানে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে ওই যে জিএম কাদের জাতীয় পার্টির উনি ব্যাখ্যা দিয়েছেন উনি কেন শেখ হাসিনার সাথে গিয়েছেন। যে উনি দলকে বাঁচানোর জন্য উনি গিয়েছেন। উনারা আসলে আমি কি চাচ্ছে এখন? আমি তার সাথে একমত। আমি ঘটনাগুলো জানি সব। হুম। জাতীয় পার্টির সম্পর্কে যারা খবর রাখেন আমি তার মধ্যে একজন। গভীর খবর যারা রাখেন। জেএম কাদেরকে আমি বলেছি, জেএম কাদেরকে শেখ হাসিনা মোটামুটি পাটা পুঁতে ঘইষা ওই কুত্তা বানাইছে। এবং রওশনের সাথে কি করছে? জিম্মি করে ফেলেছে সে। এবং গন্ডগোল দিছে। একটা দলের চেয়ারম্যানের বিরুদ্ধে কি হলো? আমি চেয়ারে বসতে হবে না। আর কোর্টে গেল না। একটা লোক গেল, তার পরিচয়হীন লোক কিন্তু সে। এবং যাওয়ার পরে কি হলো? উনি চেয়ারে যেতে পারতেছেন না। অর্থাৎ শেখ হাসিনা জীবনে অন্যত ভুল করছে, জাতীয় পার্টিকে সে দাঁড়াতে দেয়নি। এরশাদ সাহেবকে যখন এই যে জিয়ার কথা বলা হচ্ছে, আসতেছে তো আস্তে, জিয়ার স্বীকৃতি আসতেছে। এরশাদ সাহেব জিয়াকে যে থাপড় মারছে। খেয়াল করেন? সে বলেছে হ্যান্ডশেক করে স্টার্ট। কিচ্ছু বলেনি। নিয়ে সিএমএসি নিয়ে গেল এবং নির্বাচনে জয় করে দিল। ওই নির্বাচনটা কে করছে? আর্মিরা করছে। ওটা আওয়ামী লীগ করে নাই। তা আওয়ামী লীগ যখন নির্বাচন করে নাই পরপর ৩ টা নির্বাচন। আওয়ামী লীগ কেমনে করলো? করছে আমলারা আর আওয়ামী লীগ। দল কোথায়? শেখ হাসিনাকে আওয়ামী লীগকে বুঝতে হবে ৩ টা নির্বাচন আওয়ামী লীগ ছিল না। ছিল সামরিক বেসরকারি কর্মকর্তারা গোয়েন্দা বাহিনীর লোকেরা। অতএব ৩ টা নির্বাচনে গণধিকৃত কেন? সুতরাং আওয়ামী লীগকে প্রশ্ন করতে হবে। ওই নির্বাচন কি আমি চেয়েছিলাম? আমি চাইনি। আমি কেন সমর্থন করব? কেন আজকে বিদেশের মাটিতে এই কথা বলা হচ্ছে ইউনূস সাহেব তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী না? এগুলি যারা বলে আমি বলব তারা অন্ধ বোবা একা। বাংলাদেশকে তারা ভালোবাসলে গণতন্ত্র তাকান না। ব্যক্তি ভালো মানে চাইবে। তাদের এই কথার কোনো গুরুত্ব আছে? মানে তারা যতই চিল্লাক বাইরে, তাদের এই বুঝলাম। কথার কোনো গুরুত্ব পাবে জাতিসংঘে? জাতিসংঘে জাতিসংঘে যেতে পারবেন কি তা? বক্তৃতা ইউনূস। হুম। কিন্তু আপনি তো সমস্যার সৃষ্টি করতেছেন তো। আপনি হুম। Facebook ওয়ার্ডে, ডিজিটাল ওয়ার্ডে বক্তব্য রাখতেছেন তো। এবং সেই বক্তব্য প্রচার হচ্ছে তো। আমি দেখলাম দেখেন চেহারা কি? পাড়ায় হারায় যাচ্ছে। সব মনে হচ্ছে মহা অন্যায় করে ফেলেছে ইউনূস সাহেব এনার সাথে দায়িত্ব নিয়ে। ইউনূস সাহেবকে কে বসাইছে? জিজ্ঞেস করেন তাদের কি কারণে শেখ হাসিনা বঙ্গবন্ধু ছেড়ে চলে গেলেন কেন? যদি না যেতেন, জেনারেল ওয়াকার তো বলছেন, আপনি মারা যাবেন, আমরাও মারা যাবো। লাভটা কি? আপনি বাঁচেন, আমরাও বাঁচি। দেশটা বাঁচুক। তো কোন প্রেক্ষাপটে সে গেল? তাকে কি জোর করেছিল ওয়াকার? ওয়াকার সাহেব তাকে জীবনে বাঁচায় দিয়েছে। তার বোনকে একটা বাঁচায় দিয়েছে। এই যে বাঁচায় দিছে, এই ইতিহাস কিন্তু রচিত হবে একসময়। তখন অনেকে বলবে ওয়াকার সাহেব আমাদের পক্ষে কাজ করছে। ব্যাপারটা তা না কিন্তু। উনি কাজ করছেন জনগণের সেন্টিমেন্টের উপরে। ওই সেন্টিমেন্টে যদি তারা মারা যেত, কয়েক লক্ষ লোক মারা যেত রাজনীতি। আর্মির সাথে লেগে যেত গন্ডগোল। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি যারা ফেস করছে আজকে ২ বছর পরে এসে বলেন উনি ভুল করছে। আপনি বলতে পারেন। পরিস্থিতি স্থানকাল পাত্রের কথা আছে কিন্তু। ওই পরিস্থিতি দেখেন। ওই পরিস্থিতিতে ওয়াকার যে কাজ করেছে, ওই দেশে কাজ করেছে। এখনো যেটা বলছেন, তিনি ফিল করতেছেন যে এই মুহূর্তে নির্বাচন সুষ্ঠু হবে না। এই নির্বাচনে অনেকগুলো কাজ অক্ষুণ্ণ হয়ে যাবে এবং বিএনপি এসে কাজগুলো করবে না। বিএনপি ব্যাংকিং সংস্কার করবে না। আপনি চ্যালেঞ্জ দেব বিএনপি অনেকগুলো আচ্ছা। কাজ আছে সংবিধান হাত দিবে না। সে তার মন গড়া কাজ আচ্ছা, করবে কিন্তু। যেটা বলা হচ্ছে জনগণের সরকার বা জাতির সরকার এরকম আরে অনেক আলোচনা আমরা শুনতে পাচ্ছি যে এরকম প্রত্যেক দলকে নিয়ে একটা সরকার হবে। এই সরকারটা কার? ইউনূস সাহেব হচ্ছে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে জনগণের বড় সরকার। কারণ গণ অভ্যুত্থানে ১৮ কোটি লোকের ডাইরেক্ট সংস্পর্শে জনগণই গিয়েছে। তো বললেন আন্দোলনে থাকা সব দলকে নিয়ে জনগণের সরকার গঠন করা হবে। সেটা কবে? সেটা হোক। নির্বাচনের আগে না পরে? ইউনূস সাহেব হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণ অভ্যুত্থানে বৃহত্তর জনগোষ্ঠীর সরকার সে। কোন দলের পক্ষে সমর্থন পাওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে তিনি তো আরো বড়। এখন কথা আছে এখানে। সরকার চালাতে গেলে আপনাকে একটু চিন্তা করতে হবে। ইউনূস সাহেব যে সরকারটা আছে ডক্টর ইউনূসের, আমি কিন্তু আগেই বলছি ইউনূস সাহেবের যে ইমেজ, সেই ইমেজের সাথে একটা শক্তিশালী উপদেষ্টা পরিষদ দরকার। এই ২ টা যদি ম্যাচিং করে এবং সেই পরিষদটা কিন্তু একা হবে না। ১৮ মাস দল বসে থাকতে পারবে না। ১৮ মাস যদি বসতে হয় তাহলে আমি ওয়াকারুজ্জামান সাহেবকে বলব, সেনাবাহিনী প্রধান হিসেবে যেহেতু আপনি বলেছেন আপনি সমর্থন করবেন এবং তার সাথে পরিষদে কথা হয়। আমি আপনাকে আজকে টকশোতে অনুরোধ করতেছি। আপনি ইউনূস সাহেব আসলে বিভিন্ন দল থেকে কমপক্ষে ২০ জনকে নিয়ে ঢুকাই দেন উপদেষ্টা পরিষদে। এবং তাদের বলেন এই সংস্কার করে তারপর কথা বলেন, এই সংস্কার ক্যাবিনেটে পাস করেন, পাস করে ওয়াদা করেন সংসদে পাস করবেন। এইটা হবে তার জন্য একটা ঐতিহাসিক কাজ। আপনি অনেক কিছু করেছেন, আরেকটা কাজ করেন। এটাও ইউনূস সাহেব পারবে না।
এখানে আপনার হাত লাগবে। তখন দেখবেন কেউ আর বলবে না নির্বাচন দেন। তো তখন তারা দেখবে নির্বাচন দিতে গেলে সমস্যা আছে তো। এবং এই সমস্যা উত্তরে একটাই তো উপায় আছে। আমি এখনো বলছি, এই ভঙ্গু নেতৃত্ব দিয়ে হবে না কিন্তু। আমি সবসময় বলছি কিন্তু। একটা ইউনুস দিতে হবে না। ইউনুস একটা পরিবারের গার্ডিয়ান হতে পারে। গ্রামীণ ব্যাংকের চিফ হতে পারে। অন্য কথা। হুম, একটা রাষ্ট্রপ্রধান হতে গেলে তো তাকে সরকার হতে গেলে তো তাকে চিন্তা করতে হবে। আমার তো একটা উইং আছে। উপদেষ্টা পরিষদ আছে। এই যে এতগুলি মন্ত্রণ দিয়ে রাখছেন। দেখেন আপনি ধরেন উদাহরণস্বরূপ বলি, অর্থমন্ত্রী হইছে বাণিজ্য মন্ত্রী। অর্থমন্ত্রী কিন্তু রেভিনিউ কালেকশন মন্ত্রী সে। এনবিআর এর মন্ত্রী। সে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার আন্ডারে। আবার কি হলো দেখেন তো? উনি বাণিজ্য মন্ত্রী এক্সপোর্ট ইম্পোর্ট তার কাছে। তো আপনি যখন এক্সপোর্ট ইম্পোর্ট যাবেন ফরেন কারেন্সি কালেকশন করতে, এটা ম্যাচিং করে না কিন্তু। আপনার জন্য এই ২ টা মন্ত্রণালয়কে ম্যাচিং করেন। আপনার প্ল্যানিং কমিশন ঠিক ছিল কিন্তু। আপনার এগুলো কিন্তু দেখার ব্যাপার আছে কিন্তু। আমি ওয়াকারুজ্জামান সাহেবকে বলব, আপনি যেহেতু নজর দিছেন এবং সাদেক সাহেব কিন্তু ভদ্রলোক, বিনয় সৎ লোক এরা সব। এদের তুলনা হয় না কিন্তু। যে কয়েকটা মন্ত্রী আছে এখানে, এরা সবাই সিএসপি, ভালো কাজ করছে। আমি তাদেরও প্রশংসা করি কিন্তু। তাদেরও কিন্তু দেন, মন্ত্রণালয় দেন এবং বৈসাদৃশ্য সময় দিয়ে না কিন্তু। এবং এখানে আপনি সরাসরি ওই যে বললাম ২০ জন নিয়ে আসেন দল থেকে, বসায় দেন এবং সামরিক বাহিনীকে বলতে হবে, আমরা চাবুক হিসেবে পিছে রয়ে গেলাম। আর কেন থাকবেন চাবুক? আপনি গণতন্ত্র বুঝেন না? বুঝি। আমার দরকার নেই। কোন ক্ষেত্রে চাবুক দিয়ে ঠিক করতে হয় কিন্তু। সেই চাবুক কি চাবুক? আমরা দেশ চালান, উল্টাপাল্টা করলে খবর আছে আপনাদের। কারণ শিশু গণতন্ত্র তো বিকশিত হয় না। শিশুকে শাসন করতে তো। আর আমাদের নেতারা তো কথা বেশি কাজ কম করে তো। এবং দেখবেন এই ২০ জন মন্ত্রী যদি দুর্নীতি করা শুরু করে, যেই করবে হোয়াইট পেপার ঘোষণা করে দেন। একটা ট্রেনিং করেন যে মন্ত্রীরা চেয়ারে বইসা এই নেতারা আসলে কি ভালো হইতে পারবে? না ক্ষমতার মেয়ে আবার স্ট্যান্ডার্ডবাজি করবে। স্বস্ব দলের জন্য সে ফোন করতে টেলিফোন করবে ওসিরে করে একটা ট্রেনিং নেন। হুম, আমি বলছি ওয়াক্কার সাহেবকে আপনি একটা বুদ্ধিমানের কাজ করে দেন। আমি আপনাকে অনুরোধ করি। এই বাঙালি রাজনীতিবিদদেরকে আপনি চিনেছেন, আমরাও চিনেছি। ২০ জনকে নিয়ে আসেন, ওই ক্ষমতা বসায় দেন এবং বলেন আমরা ওয়াচডগ। দেখি আপনি কিভাবে মন্ত্রিত্ব চালাচ্ছেন। আগে মন্ত্রিত্ব চালায় প্রমাণ করেন যে আপনার দেশ শাসন করতে পারবেন। এই ১৮ টি মাস বা ১৫ টি মাস আপনি দেখেন না কি করতে পারেন। দেখবেন দুর্নীতি করে কিনা বা স্ব দলের পক্ষে ওসি রিফল করে কিনা, ডিসি রিফল করে কিনা। যদি করে তো বুঝবেন এরা একই কাজ করবে যে। এবং এদেরকে সর্বসম্মতিক্রমে সংস্কার কমিটি পাস করে নেন। পাস করে ফেলান সব। তখন আমি বুঝবো কাজ এবং এই ক্ষেত্রে করতে পারেন। আমি এখনো বলছি ওয়াকারুজ্জামান বাংলাদেশের ইতিহাসে আপনি অমর হয়ে থাকবেন। কারণ কোন সেনাপ্রধান এসে কিন্তু দেশ গড়ে নাই। বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে নাই। ওই তারাও ঘুরে ফিরে কিন্তু করাপশন চালায় গেছে। আপনি যদি এই বাহিনীটাকে প্রমাণ করতে পারেন, এটা সুশৃঙ্খল বাহিনী, পেশাগত বাহিনী, এটা সম্ভব আপনার পক্ষে। কারণ আপনি সৎ লোক, দৃঢ়তা আছে এবং আপনি ভিশনারি। এবং আপনার সাথে ডক্টর ইউনূসের যে ম্যাচিং আছে। আপনিও একটা ভালো লোক পেয়েছেন, ডক্টর ইউনূসও ভালো লোক পেয়েছে। আপনিও মেধাবী লোক আরবিতে। ২ জন যদি এক হয়ে যেতে পারে, উনি দেশ শাসন করবে, আপনি চাবুক হিসেবে কাজ করবেন। কোন চাবুক? আমি অসততা, আমি ঘুষ দুর্নীতি এর বিরুদ্ধে আমি আছি। এই বাহিনী থাকবেন, ইউনূস সাহেব নেতৃত্ব দিবে। ২ জনে মিলে চালান। এই গভর্নমেন্টের মেইন পরিচয় হচ্ছে বিপ্লবোত্তর সরকার, বিপ্লবোত্তর অবিপ্লবী সরকার। ব্যাকড বাই আর্মি, ব্যাকড বাই আর্মি। আর এই মুহূর্তে বড় সত্য হচ্ছে উপদেষ্টা পরিষদ, ডক্টর ইউনূস অ্যান্ড সেনাবাহিনী টু ওয়াকার। এই সম্মিলিত শক্তি নিয়ে দল। এইটাই চূড়ান্ত সত্য কথা। এর বাইরে কিছু নাই, মাঝামাঝি কিছু নাই। জি। অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। আ আসলে সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলে বা বিভিন্ন মিডিয়াতে সবারই আলাদা, আলাদা একটা মতামত আছে। যে যার মতামত প্রদান করে থাকে এবং ভারতের বিরোধী, ভারতের পক্ষে এবং দেশের ভালো-মন্দ নিয়ে আলোচনা করে। তো হয়তোবা সেগুলোর মধ্যেও ভুলভ্রান্তি আছে। আ বাট আপনার যেই বিশ্লেষণ, সেই বিশ্লেষণ থেকে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম। হয়তো অনেকে একমত হবে না, হয়তো অনেকে একমত হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আমরা শেষ আচ্ছা, করব। শেষ করার আগে আপনার শেষ বক্তব্য। আমার একটা ছোট্ট কথা আছে। হুম। এই যে ফেসবুক ওয়ার্ডে কথাবার্তা হচ্ছে বিদেশে তারা ভূমিকা রেখেছে। তাদের ২-১ জন মন্ত্রী বানান। কথা হচ্ছে কিন্তু। আমি যতদূর এখন জানি এরা সেখানেও তো বিতর্ক আছে। আমরা দেখি যে যারা কোনদিন অত ভূমিকায় রাখে নাই, তাদের ছবি ভাসছে। আবার যারা আমি ভূমিকায় আছে তাদের ছবি নাই। তো সেখানেও আমি তো একটা লিস্টের কোনো ইয়ে নাই। যে যার নামের লিস্টে দিয়ে দিচ্ছে। কথা কি বলতেছি, আমি একটা কোটা ভিত্তিক কথা বলছি, কোটা না। হুম, হোল ফেসবুক ওয়ার্লড এ যারা আছে এখন সোশ্যাল মিডিয়াতে এই যে আপনার এই ধরনের হাউস যাদের আছে আউটলেট। এখানে একজনই মহিলা আছে হাসিনা আক্তার। এখন আমি বলি ওয়াকারুজ্জামান সাহেব ইউনূস সাহেবকে, হাসিনা লেখাপড়া জানা লোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, লেখাপড়া জানে লন্ডন ছিল। তাহলে একটা কাজ করেন, একটা কোটা অন্তত মহিলা লন দেয় না হাসিনার। ল লন্ডনে এমবিএ করা। এবং হাসিনা ভালো করবে কেন? হাসিনা তো সমস্যার সাথে ছিল। ছিল বলে জানা অনেক চেয়ে বেশি। এবং আমি বলব এটা একটা উপযুক্ত সময় যে হাসিনাকে মূল্যায়ন করুক ডক্টর ইউনূস। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ সিনা ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং এট লিস্ট ডক্টর ইউনুস মূল্যায়ন না করলেও অনেক তালিকার ছবি না আসলেও আপনি যে মূল্যায়ন করেছেন সেজন্য অনেক ধন্যবাদ। কারণ আ আমরা শুধুমাত্র সামনে কাজ করি কিন্তু পেছনের ইতিহাসগুলো কিন্তু অনেক কঠিন। লাইফটা অনেক কঠিন। সেই কঠিন লাইফ থেকে আমরা প্রতিদিন যে কাজগুলো করি সেটা হয়তো দেখে মনে হয় যে খুব চকচকে ঝকঝকে। আসলে পেছনের ব্যাপারগুলো কিন্তু এত চকচকে ঝকঝকে না। সো অনেক কষ্টের ফলে আমরা এগুলো করি। সো সেটার মূল্যায়নটা আপনি দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং প্রিয় দর্শক আপনারা যারা সাথে ছিলেন এবং সবসময়ই সাথে থাকেন এবং হয়তো তাৎক্ষণিক দেখার সুযোগ পান না, পরে দেখেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান রাত ১০ টায় দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।